স্বাগত সবাইকে এনটিভির নিয়মিত সরাসরি আয়োজন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বিজ টাইমে। আপনাদের সাথে আছি আমি হাসানুল শাওন। দর্শক, অনুষ্ঠানটিতে আমরা অর্থনীতির বিভিন্ন বিষয়ে আলোচনা পর্যালোচনা করার চেষ্টা করি। আজ আমরা বার্ষিক উন্নয়ন কর্মসূচি নিয়ে আলোচনা করব। এজন্য আমাদের সাথে স্টুডিওতে যোগ দিয়েছেন দুজন অতিথি। আছেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ডক্টর শামসুল আলম, আরও আছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক অর্থনীতিবিদ ডক্টর আহসান এস মনসুর। স্বাগত আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে। তো আমরা বার্ষিক উন্নয়ন কর্মসূচি নিয়ে কথা বলবো। সেক্ষেত্রে আমরা যদি চলতি 2016-17 অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি দেখি, সংস্থার নিজস্ব তহবিলে অর্থায়ন সহ মোট আকার ছিল বার্ষিক উন্নয়ন কর্মসূচি 1,23,345 কোটি টাকা, যেটা কিছুটা কাটছাট করে সংশোধিত 1,19,296 কোটি টাকা ছিল। এবং অর্থ বছরের প্রথম 10 মাসে অর্থাৎ এপ্রিল পর্যন্ত যদি আমরা দেখি, বাস্তবায়ন হয়েছে 52%, যেটি এর আগের অর্থ বছরে 15-16 অর্থ বছরে বাস্তবায়ন হয়েছিল 50%। একটু অগ্রগতি আমরা দেখছি। তো বাস্তবায়নের চিত্রটাকে আসলে কিভাবে মূল্যায়ন করবেন ডক্টর শামসুল আলম? বাস্তবায়নের চিত্রের মূল্যায়ন করি এভাবে, শতাংশ হিসাবে 2%। টাকার অঙ্কে কিন্তু বিষয়টা বেশ বড়, কারণ আমাদের উন্নয়ন বাজেট ছিল বড়, 1,17,000 কোটি টাকা, 17,000 বাকি। তো এইটে আরেকটি বিষয় হলো বাস্তবায়নে একটি উল্লেখযোগ্য দিক হলো, এবছর আমরা সংশোধনী যখন করেছি বাজেটের, উন্নয়ন বাজেটে কিন্তু হাত দিইনি। যা ওই প্রথমে ছিল মূল বাজেটের ঘোষণায়, সেটি কিন্তু বর্ষর শেষেও রাখা হয়েছে 1,10,700 কোটি টাকা। ওইটা ঠিক রাখা হয়েছে। উন্নয়ন বাজেটটা তাই ছিল আগেরবার, ওই মন্ত্রণালয় নিজস্বগুলো বাদ দিলে 1,10,700 কোটি টাকা আমাদের অরিজিনালও তাই ছিল। বাকি যেটা বলছেন সেটা মন্ত্রণালয়গুলোর নিজস্ব যেগুলো স্কিম বলি আমরা, সেগুলোর খরচ সহ। তো সেই অর্থে উল্লেখযোগ্য দিক হলো যে টাকা এই প্রথমবার মতো বাংলাদেশে এই উন্নয়ন বাজেট সংশোধন করা হলো না, মানে পুনর্বিন্যাস করা হলো না আমি বলবো। তো সেই অর্থে লক্ষ্যটা এখানেও একটু মানে বড় রকমের লক্ষ্য। বাস্তবায়ন হয়েছে আপনার 52%। টাকার অঙ্ক কিন্তু বেশ বড় অঙ্ক। তো সেই অর্থে বাস্তবায়ন তো হয়েছেই আমরা মনে করি, এবং এটি বছর শেষও 90-95%, 95-96% বাস্তবায়ন হবে। আচ্ছা, মানে সেক্ষেত্রে মানে যেই বাস্তবায়ন নিয়ে যেই কথাগুলো বলা হয় যে সক্ষমতা বাস্তবায়নের, সেই জায়গাটা আসলে মানে কতটুকু? সক্ষমতার জায়গাটা একটি বিষয় আমরা লক্ষ্য করি না। বাজেট প্রত্যেক বছর কিন্তু বেড়ে যাচ্ছে। এই বছর 38% বাড়ছে, যেটা আসতেছে 17-18 বাজেট যেটা আসছে, প্রায় 38% বাড়বে উন্নয়ন বাজেট। তো এরকম প্রত্যেক বছর 27-28, গত বছর 27%, 28% ছিল, বেড়েছে। জনবল হয়তো 2% থেকে 2.5% বাড়ে। তো একটা বর্ধিত চাপ থাকে, যেহেতু আমরা প্রবৃদ্ধির হার 8% নিতে চাচ্ছি। সরকার একটা আন্তরিক প্রচেষ্টা আছে যে ব্যয় বেশি হোক, উন্নয়ন প্রকল্প সমাপ্ত হোক। তো আসলে সে অনুসারে মন্ত্রণালয়গুলোর আমি যদি বলবো, ঠিক জনসংখ্যা যেটা বাড়া, ম্যান পাওয়ার যেটাকে আমরা বলি, সেভাবে কিন্তু বাড়ে নাই বা বাড়ছে না। প্রচলিত যে ম্যান পাওয়ার আছে, যেটা অবস্থা, সেটাকে দিয়ে আমরা অধিকারে বাস্তবায়ন করতে চেষ্টা করছি। এবং প্রত্যেক বছর 95 বা 92-93% যাই হোক, এই শতাংশ কিন্তু ঠিক থাকছে, জনবল সেইভাবে না বেড়ে। তো সেদিক থেকে তো আমি বলবো কিছুটা হলো তো এটা বাস্তবায়ন দক্ষতা বাড়ার জন্যই তো এটা সম্ভব হচ্ছে। কাঙ্ক্ষিত পর্যায়ে হয়তো আমরা বলি যে আরও হোক বা সবটাই হোক, তবে এটাও মনে রাখতে হবে কোনো বাজেটই 100% উন্নয়ন বাস্তবায়ন হওয়া সম্ভব না। কোনো সমস্যা দেখা দেবে, যেটাকে আনফোরসিন বলি অনেক সময়। 95-96% হওয়া মানেই সর্বোচ্চ একটা বাস্তবায়ন সংখ্যা, আমি এটা মনে করি। আচ্ছা ডক্টর আহসান এস মনসুর, বাস্তবায়নের হারগুলো আমরা শুনলাম, ডাটাগুলো শুনলাম, মানে এখানে আসলে আসলে আমরা কতটা উন্নত করতে পারছি? আসলে হারের মধ্যে একটু কথা বলে নিই। সাধারণত এবছর হয়তো রিভিশনটা হয় নাই, কিন্তু অন্যান্য বছর রিভিশনটা বেশ ভালোই হয়, এবং যে কারণে হারটা অরিজিনাল বাজেটের হয়তো 82-83% মতো হয়, এবং রিভাইজ বাজেটের 95% মতো হয়। তো এবছর আমি ইন্টারেস্টিং হবে যে আসলে বাজেটের কতখানি প্রকৃতপক্ষে ব্যয় হলো, 95 কি তারা ধরে রাখতে পারবে কিনা, ওটা কিন্তু একটা লক্ষণীয় জিনিস হবে। যদি ধরে রাখতে পারে, তাহলে আমি বলবো যে একটা অ্যাটলিস্ট অ্যালোকেশনাল পয়েন্ট অফ ভিউ থেকে একটা ইমপ্রুভমেন্ট হয়েছে। সেটা একটা গুণগত ভালো দিক হবে, যদি সেটা বোঝা যাবে হয়তো 6 মাস পরে। আর গুণগত মানের ব্যাপারে এখানে তো অনেকগুলো ইস্যু আছে। একটা ইস্যু হচ্ছে যে প্রকল্পের বাস্তবায়ন অনেক সময় লেগে যায় আমাদের,
যেটা দেখা যায় যে প্রকল্প 3 বছরের বা 4 বছরের জন্য প্রোগ্রাম করা হয়, সেটা হয়তো আলটিমেটলি যে 6, 7, 8 বছর লেগে যায়। কোনো কোনো প্রজেক্ট আছে যেটা আরও বেশি ডাবল ডিজিটে চলে যায় অনেক ক্ষেত্রে। দুঃখজনক, বাট সেটা হচ্ছে, এখনো আছে। খরচও তো কয়েক গুণ, এবং প্রজেক্টের যত লম্বা হবে খরচ ততই লম্বা হবে, ততই বাড়বে, একইভাবেই যায় মোটামুটি। এটাও একটা দিক। আর 3 নম্বর যেটা হচ্ছে যে প্রজেক্টের শুধুমাত্র যে ওই কারণেই প্রজেক্ট ব্যয় বাড়ে তা নয়, আবার প্রজেক্ট রিভিশন হয়। রিভিশন হয়ে দেখা যায় যে প্রজেক্টের কিছু গুণগত পরিবর্তন হয় এবং সাথে কিন্তু ব্যয়টা ব্যাপকভাবে বেড়ে যায়, এবং সেটা হয়তো গুণগত পরিবর্তনের সাথে সামঞ্জস্য অতখানি নয় যতখানি ব্যয়টা বেড়ে যায়। তো সেদিক থেকে একটা শঙ্কা বিরাজ করে যে আসলে বিশেষ করে আমরা দেখি যে অনেক প্রকল্প আছে যেগুলো চাইনিজদের দ্বারা প্রকল্প, যেগুলো তারা অল্প মানে কন্ট্রাক্ট নেওয়ার সময় এক ধরনের বিডিং করে ঢুকে যায়, পরবর্তীতে রিভিশন করে বা কাজটা থামিয়ে দিয়ে তারা কিন্তু প্রজেক্ট রিভিশন করে ফেলে এবং বড় রকমের রিভিশন করে। যদি অরিজিনাল কন্ট্রাক্ট যদি ওই রকমের হতো তাহলে হয়তো আমরা আরও উচ্চ মানের কন্ট্রাক্টর পেতে পারতাম, কিন্তু সেটা কিন্তু হচ্ছে না। যেহেতু তারা ছোট সংখ্যা দিয়ে কম্পিটিটিভ প্রাইসে জিতে যাচ্ছে, পরবর্তীতে কিন্তু তারা বড় অঙ্কের টাকাই নিচ্ছে, যেটা হয়তো ওয়েস্টার্ন কোম্পানিগুলো নিত। তো কিন্তু দেখা গেল যে ওই বিডিংটা এক্সপোজ যে দামে আমরা কিনছি, এক্সএন্টি যদি ওই দামে আমরা দিতে পারতাম তাহলে প্রজেক্টের মান হয়তো আরও অনেক ভালো হতো। তো এই দিকটাতে একটা বড় সমস্যা রয়ে গেছে যে দামে বিডাররা অ্যাকসেপ্ট করে, বিডারদেরকে অ্যাকসেপ্ট করা হয়, পরবর্তীতে কিন্তু সেই দামে আমরা ওই প্রকল্প পাই না। সেক্ষেত্রে মানে এই বাস্তবায়ন সক্ষমতা যতটুকু আছে বাড়ছে বা একটা মোটামুটি সন্তোষজনক পর্যায়ে পৌঁছাচ্ছে, এখানে আসলে মূল্যায়ন বা নজরদারিটা মানে রেগুলার হচ্ছে কিনা, বা এখানে মানে নতুন কোনো উদ্যোগ বা দিক নির্দেশনা আছে কিনা আসলে পরিকল্পনা কমিশন? না, সেটা তো আছে। চাইনিজ প্রকল্প নিয়ে যা বললেন ডক্টর হাসান, এটা অনেক সময় এরকমটা ঘটছে। তার একটা কারণ হলো আমরা কন্ট্রাক্টর আবার তাদের বাইরেও নিতে পারছি না। ওই তাদের থেকে যখন টাকাটা নিচ্ছি তারা দিচ্ছে এবং অনেক সময় হয় ঢুকে তারা এই বিষয়গুলো করে কোনো না কোনোভাবে। আমরাও অনেক সময় অরিজিনালি যেভাবে ভেবেছি কিছু অঙ্গ বাড়িয়ে দেই, তখন সেগুলো সুবাদে তারা আসলে বাড়ায়। তো আমাদের প্রকল্প তো আমরা আসলে ওইভাবে বাড়াই। যদি বাস্তবটা আমি বলি, মগবাজার ফ্লাইওভার, এটা যে মূল প্রকল্পটা কিন্তু এত লুপ ছিল না। 4টা 5টা বিভিন্ন দিকে নেমে যাওয়া, বাংলা মোটরে নেমে যাওয়া, তাই না, এই সোনারগাঁয়ের দিকে নেমে যাওয়া, এগুলো কিন্তু পরে যুক্ত হয়েছে। ফলে প্রকল্পের একটাই হলো যে পুরো প্রকল্পটা একভাবে দেখে যদি নেওয়া যেত প্রথমেই, এটা আমাদের কি বলবো আমি, ইঞ্জিনিয়ারিং বা প্ল্যানিং ডিজাইনের কোনো সমস্যা কিনা জিনিসটা একক সার্বিকভাবে দেখি না। এটার মানে কী বলবো আমরা এখন বা ভবিষ্যৎ কাজ শুরু করে মনে হলো যে এই ফ্লাইওভারটা যেহেতু 7 মাথা থেকে মগবাজার যাবে, তো এই টাকাতে আমরা সোনারগাঁয়ে নামাতে পারি। এটা কিন্তু অরিজিনালি দেখা উচিত ছিল। আবার যখন মগবাজার গিয়ে নামানো হলো যে এইটাকে আবার আমরা ওই বাংলা মোটরের সঙ্গে আবার ওদিকে নামাই না কেন, এইভাবে কিন্তু কয়েকবার এটা সংশোধন হয়েছে। কাজগুলো প্রয়োজনীয় এবং যথার্থই, ব্যয়ও বহু বেড়েছে। তো গোড়াতে একবার দেখে নিলে, আমি ঠিক এটা ইঞ্জিনিয়ারিং জিনিসটা বলতে পারবো না, কিন্তু স্বাভাবিক প্রশ্ন করা যায় যখন আমরা দেখি সামগ্রিক জিনিসটাকে একভাবে দেখি না কেন, যে কতগুলো জায়গায় নামাতে হবে, কতগুলো জায়গাকে উপর দিয়ে যেতে হবে, কোথায় যানজটটা হতে পারে এটা নামার ফলে, সেই যানজটটা কিভাবে মোকাবেলা করব। তো এগুলো বাস্তব ক্ষেত্রে প্রকল্পের ব্যবস্থাপনার এই ধরনের সমস্যা তো আমরা মোকাবেলা করছি এবং উত্তরণও ঘটছে, আমরা চেষ্টাও করছি এগিয়ে যেতে। হয়তো অনেক সময় বেশি লেগে যাচ্ছে, বাট আমরাও অভিজ্ঞতা অর্জন করছি। আসলে এত বড় বড় প্রজেক্ট বাস্তবায়নের অভিজ্ঞতা বাংলাদেশে ছিল না। মেগা প্রজেক্টগুলো বাস্তবায়নের আসলে অবস্থাটা না, মগবাজার প্রজেক্টটা কিন্তু বলা যেতে মেঘাই, কতগুলো এটা লুপ খেয়াল করেন, বিশাল একটা। যেমন আমরা এটা করলাম কুড়িল ফ্লাইওভার, যেটা 300 ফিটে গিয়ে পড়লো, একটা চলে গেল সেনানিবাসের উপর দিয়ে, আপনার ওই কী বলো এটা মিরপুর এলাকায় চলে গেল, এদিকে চলে আসলো। 3-4টা কিন্তু হয়েছে, আবার কিছুটা গিয়ে আবার নামলো বসুন্ধরাতে। তো হয়েছে সুন্দর। ওই এককভাবে দেখে প্রথমেই এটা করা হয়েছিল বিধায় এই প্রকল্প সবচেয়ে দ্রুত হয়েছে। কিন্তু মানে পরিকল্পনার জায়গাটা যদি মানে খুব ভালোভাবে দূরদৃষ্টি নিয়ে করা যায়, তাহলে করা হয় বা দেখা হয় একটু সময় নিয়েও, সেই সময়টাতে পরে সময় বেশি না লাগে, ঘোরাতে যদি আমি 6 মাস বাড়িয়ে চিন্তা ভাবনা করে এর মানে ক্রিয়া প্রতিক্রিয়া
কি হতে পারে, মানে প্রাক পর্যায়ে আসলে যদি প্রজেক্টটা হাতে নেওয়ার আগেই যদি মূল্যায়নটা ভালো হয়। ওকে, ডক্টর হাসান মনসুর, আপনার কাছে আসছি যে আগামীকালই হচ্ছে এনএসসি সভায় আগামী অর্থ বছরের 17-18 অর্থ বছরের উন্নয়ন বাজেট পাস হবে আমরা আশা করছি, এতদিন যে যতটুকু জানতে পারছি আর কি। তো সেক্ষেত্রে মোট সংস্থা ও মন্ত্রণালয়ের বরাদ্দ সহ মোট প্রায় 1,64,000 কোটি টাকার একটি উন্নয়ন বাজেট আসছে। তো আসলে আমাদের বাস্তবায়ন সক্ষমতার সাথে এই উন্নয়ন বাজেট কোন কোন দিকে আসলে নজর দিতে হবে ভবিষ্যতে? বাস্তবায়ন সক্ষমতা আমাদের মিনিস্ট্রিগুলো বাড়ছে, আস্তে আস্তে বাড়ছে, কারণ সেটা প্রফেসর আলম যেটা বললেন যে যেহেতু আকার বাজেটের বাড়ছে, এডিপির আকারটা বাড়ছে প্রতি বছর বেশ ব্যাপকভাবে, এবং সেটার সাথে সঙ্গতি রাখাটাই কিন্তু এক ধরনের দক্ষতার নিদর্শন, সেটা অস্বীকার করতেই হবে। তবে এখন যেটা হচ্ছে যে আর 166 কোটি বা 100 এটা আমাদের দরকার আছে। বাজেটের পরিমাণ নিয়ে আমি প্রস্তুত করব না, যেটা দরকার হলো যে এটা যেন আমরা সঠিকভাবে খাটাতে পারি। অর্থাৎ 164 কোটি 1,64,000 কোটি টাকা, এটা ইকুইভ্যালেন্ট টু $20 বিলিয়ন। তো $20 বিলিয়ন কিন্তু বাংলাদেশের জন্য অনেক টাকা, এবং এটাকে এক বছরই আমাকে ব্যবহার করতে হচ্ছে। তার যদি আমি 95 ভাগ ব্যবহার করতে চাই, সেটা একটা ব্যাপক অ্যাক্টিভিটি কিন্তু। তো সেটা সঠিকভাবে হবে কিনা, অর্থাৎ গুণগতভাবে আমরা এই প্রজেক্টগুলোকে শেষ করতে পারবো কিনা, বা যতটুকুই শেষ করি সেটার গুণগত মানটা ধরে রাখতে হবে, এই দিকটাতে বিশেষ নজর দিতে হবে। এখানে অনেক ম্যাক্রো ইস্যু চলে আসে। ধরেন একটা প্রজেক্ট ডিজাইন, আমরা যদি এইটাই কথাটাই ধরি, এই যে ফ্লাইওভারের কথাই বলা হচ্ছিল, যে এই মগবাজার ফ্লাইওভারে এখানে সমস্যাগুলো কি ছিল। এখানে মেন সমস্যা ছিল যে লোকাল স্টেক হোল্ডারদের সাথে এটা বিষয়ে আলাপই করা হয়নি। অর্থাৎ লোকাল ইঞ্জিনিয়াররা কিন্তু এটাকে ধরে ফেলতে পারতো। আমাদের যে আরবান প্ল্যানার্স আছে বা ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়ার্স আছে, তাদের সাথে প্লাস লোকালিটির লোকজনের সাথে বসেও এটাকে বিবেচনা করা উচিত। কারণ এখানে এই জিনিসগুলো প্রথমেই চিন্তা করতে হবে যে কার জন্য এটা সার্ভিস, কোথায় যাচ্ছে এটা। 2 নম্বর হচ্ছে আমাদের একটু এক্সপার্টিস ডেভেলপ করতে হবে, স্পেশালাইজড। যেমন পাওয়ার সেক্টরের আমরা কোয়ালিটি কিন্তু ইমপ্রুভমেন্ট দেখছি সেখানে, কারণ কি পাওয়ার সেল অনেক শক্তিশালী করা হয়েছে ওভার টাইম। এটা এক বছরে হয়নি, বেশ গত 10-15 বছর ধরে কিন্তু পাওয়ার সেলকে ডেভেলপ করা হয়েছে। সিমিলারলি ব্রিজেস অথরিটি, তারা পদ্মা ব্রিজ করছে, তারা অন্যান্য, তাদের কিন্তু এক ধরনের দক্ষতা বাড়বে এগুলোর মাধ্যমে। আমি মনে করি যে আরবান এরিয়াতে এই যে আমাদের ফ্লাইওভারগুলো হচ্ছে, আরবান এরিয়াতে কিন্তু অনেক ইনফ্রাস্ট্রাকচার হবে, উড়াল রেল হবে, উড়াল সড়ক হবে, এটা হবে সেটা, কিন্তু স্পেশালাইজড এজেন্সি কিন্তু এখানে নাই। এখানে একটু অ্যাডহক, এই অথরিটি করছে, ওই অথরিটি করছে। আমাদের এত বেশি অথরিটি যদি করা হয়, তাহলে সমস্যা হলো যে ওই স্কিল ডেভেলপমেন্টটা স্ক্যাটার্ড হয়ে যাচ্ছে, যেটুকু লিমিটেড জ্ঞান আছে তারা কিন্তু স্ক্যাটার্ড হয়ে যাচ্ছে। সেটা করলে কিন্তু এই গুণগত মানটাকে বড় বড় ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টের ক্ষেত্রে আমরা ধরে রাখতে পারবো না। কাজেই আমাদেরকে একটু এই ফোকাসটাকে ন্যারো করে, যারা আমাদের স্পেশালিস্ট তাদেরকে সেখানে নিয়ে এসে সেই প্রকল্পগুলোকে করাটাই আমার মনে হয় যুক্তিসঙ্গত হবে। ডক্টর শামসুল আলম স্যার যেটি বললেন, আসলে মানে এই লোকাল যারা এক্সপার্টাইজ তাদেরকে আসলে সম্পৃক্ত করা হচ্ছে না কেন? ব্যবস্থাপনা উন্নয়নের দিকে কথাটা বলা হয়েছে, আমি একটা ভালো পরামর্শ। কারণ আমাদের এখন বিশেষায়ন দরকার, মানে সব ক্ষেত্রেই বিশেষায়িত সংস্থা যেগুলো করেছি সেগুলো তো ভালো ফল দিয়েছে। যে পাওয়ার সেলের কথা বললেন, ব্রিজেস অথরিটি, তারা একটা দক্ষতা অর্জন করছে বিশেষভাবে। তো ফ্লাইওভারগুলো নিয়েও প্রচুর ফ্লাইওভার হবে, পাতাল রেল হবে, মেট্রো হচ্ছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বিশেষায়িত এমনকি এক্সপ্রেস ওয়ে হচ্ছে ঢাকা চিটাগাং। সেক্ষেত্রে এটাও আমার মনে হয় জরুরি হয়ে পড়েছে যে একটা বিশেষায়িত সংস্থা সড়ক জনপথের মধ্যেই গড়ে তোলা যায় কিনা। পিডব্লিউডি যেগুলো করছে তারা প্রথাগতভাবে যেভাবে করে আছে, বিল্ডিং এটা সেটা, সেগুলোতে তারা থাকুক। ব্রিজ, ওভারব্রিজ এগুলোর ব্যাপারে তো এদের এত দক্ষতা ছিল না, তো আর প্রয়োজনও নেই। এটা আমার মনে হয় একটা বিশেষায়িত সংস্থা অবশ্যই করা যেতে পারে, ভালো পরামর্শ। আর উন্নয়ন বাজেট যে কথা বললেন, সেটি তো যে সংখ্যা বললেন, আমাদের হয়তো বাজেটটা ওরকমই আসবে, প্রায় $20 বিলিয়ন। এটিও সরকারের জন্য একটি বড় রকমের সাহসী
বাজেট বলতে পারি এভাবে। রাইট নাও এখন আমাদের বেসরকারি খাতের বিনিয়োগ হচ্ছে 50 বিলিয়ন বা 51 বিলিয়ন ডলার, আমি যদি ডলারে বলি, সেখানে সরকার বিনিয়োগ হচ্ছে 14 থেকে 15 বিলিয়ন ডলার, মানে এই পর্যন্ত আপ আনটিল নাও। এটা 20 বিলিয়নের যাওয়া কিন্তু একটা বড় রকমের উল্লম্ফন একই বছরে। তো সেদিক থেকে বাস্তবায়নের বিষয়টাও প্রথম থেকেই আমার মনে হয় নজরদারি বা লক্ষ্য রাখার প্রয়োজন হবে। আর বিশেষভাবে যে বিষয়টাকে গুরুত্ব দিতে চাচ্ছি আমরা এবছর, যেটা মনে হয় আমার কাছে, এটা হলো যে পরিবহন খাতটা আমরা যতই বলি রাস্তাঘাট সড়ক জনপথ হয়েছে একথাও সত্য, কিন্তু যানজটও কমেনি। আমাদের অবকাঠামোগত ঘাটতি কিন্তু আছে। এই অবকাঠামো ঘাটতি একটা হলো আমাদের কস্ট অফ বিজনেস বেড়ে যাওয়ার একটা কারণ, বিদেশি বিনিয়োগ না আসারও একটা অন্যতম কারণ বলা হয় যে সাফিসিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার নাই আমাদের, সে পোর্ট ফ্যাসিলিটি, এটা কমোডিটি মুভমেন্ট বা জনচলাচল। তো সেই জন্য আমার মনে হয় পরিবহন এবার যথেষ্ট উন্নয়ন বাজেটে দৃষ্টি পাবে। তো সেখানে পরিবহন বলতে আমি সড়ক জনপথ কেবল না, ওটা নৌ রেলপথ সবটা মিলেই সেটা হবে। সেই সঙ্গে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা বড় রকমের একটা উন্নতি প্রয়োজন। আমরা পাওয়ার জেনারেশন করছি, যথেষ্ট বেড়েছে সক্ষমতা, বড় কিছু প্রজেক্টও আছে। হ্যাঁ, তো এখন প্রয়োজন ডিস্ট্রিবিউশনগুলো রয়ে গেছে আমার কিন্তু সেকেলে, সেই আগের পর্যায়ে, যেগুলো 4-5 হাজার মেগাওয়াট ডিল করতে পারতো। এখন এই 15,000 20,000 ভাবছি আমরা, সেটা ডিল করার মতো ডিস্ট্রিবিউশন লাইন কিন্তু আমাদের হয়নি, বা ট্রান্সফরমার যেগুলো ওই ক্যাপাসিটির না। তো সেক্ষেত্রে বিদ্যুৎও আমার মনে হয় বড় রকমের একটা দৃষ্টি আমরা দিতে চাইবো এবছরের বাজেটে, যে বিদ্যুতের এই বিতরণ ব্যবস্থাটাকে আধুনিকায়ন আরও কীভাবে করা তারে। সে সঙ্গে শিক্ষা, স্বাস্থ্যতা আসি, মানব সম্পদ, এই বিষয়গুলো এই বাজেটে প্রাধান্য পাবে। এবং এই তিনটার কারণেই আবার বাজেটে এবার বেশ উল্লম্ফন হয়েছে, যথেষ্ট বরাদ্দ এগুলোতে থাকবে আমি মনে করি। সেক্ষেত্রে বড় প্রজেক্টগুলোর ক্ষেত্রে, আর বড় প্রজেক্টগুলোর ক্ষেত্রে যেগুলো আমাকে মেগা প্রজেক্ট বলি বা ট্রান্সফরমেশনাল প্রজেক্ট বলি বা 10টা ফাস্ট ট্র্যাক প্রজেক্ট বলি, সেগুলোর ক্ষেত্রে একটা কথা বলতে, পর্যাপ্ত টাকা দেওয়া থাকবে, মানে যাতে টাকার জন্য ওরা বাধাগ্রস্ত না হয়। যার জন্য হয় তারা টাকাটাই খরচ করতে পারে না, শেষ পর্যন্ত এত টাকা দেওয়া থাকে। তো প্রত্যেকটাতে এবারও আমরা নীতিগতভাবেই প্রত্যেকটাতেই কিন্তু যথেষ্ট টাকা দেওয়া থাকবে, যেন টাকার জন্য ওদের কোনো মানে বাধাগ্রস্ত কোনোভাবেই না হয়। পদ্মা সেতুর মতো সেতুতে এত টাকা দেওয়া যে পুরো কাজ চলছে পুরো দমে, আপনি জানেন, এগিয়ে যাচ্ছে, এখনও সময় মতো শেষ করার পরিকল্পনা রয়েছে। সেখানে কিন্তু পুরোটা যা টাকা রেখেছিলাম সবটা কিন্তু ব্যয় করা যায়নি। ডক্টর হাসান মঞ্জুর, আপনার কাছে আসবো। ডক্টর শামসুল আলম যেটি বলছেন যে বড় প্রকল্পগুলোতে যথেষ্ট বরাদ্দ দেওয়া হচ্ছে, এই চলতি অর্থ বছরও ছিল, আগামী অর্থ বছরও থাকবে, কিন্তু খরচ নিয়ে একটু আছে যে বেশি বরাদ্দ থাকে কিন্তু অনেক ক্ষেত্রেই হচ্ছে দেখা যাচ্ছে যে খরচ করা যাচ্ছে না। এই বড় প্রজেক্টগুলোতে আসলে মানে জনগণ কিন্তু তাকিয়ে আছে অনেক বড় বড় প্রজেক্টের দিকে। তো মানে সেই জায়গাটায় আসলে আমাদের মানে কোন দক্ষতা বা বাস্তবায়নের দিকটা আসলে কতটা গুরুত্ব রাখা উচিত, এবং আসলে আমরা মানে সেইটা করতে পারছি কিনা? দেখুন, আগামীতে বাংলাদেশে বড় প্রকল্প অনেক হবে এবং অনেক প্রয়োজন আছে আমাদের। এটা শেষ না, এটা শুরু। কাজেই আমি যেটা মনে করি যে আমাদের যেটা দরকার সেটা হলো স্পেশালাইজড ক্যাডার দরকার, এবং এমফেসিসটা দরকার হচ্ছে যারা প্রজেক্ট ম্যানেজ করতে পারে, প্রজেক্ট ইমপ্লিমেন্ট করতে পারে সেগুলোর দিকে। জেনারেলাইজড অ্যাডমিনিস্ট্রেশন যেটা ব্রিটিশ আমল থেকে করে গেছে সেটা ঠিক আছে, সেটা থাকুক, কিন্তু ওটা দিয়ে কিন্তু এই কাজগুলো করানো যাবে না। এগুলোর জন্য আমাদের স্পেশাল একটা স্কিল ক্যাডার সার্ভিস প্রয়োজন আছে, যেটা এবং তাদেরকে ইভ্যালুয়েটও করতে হবে সেইভাবে, কারণ স্কিল লোকজন কিন্তু বসে থাকবে না, তাদের যে ডিমান্ড কিন্তু বিশ্বজোড়া। কাজেই আমাদেরকে সেইভাবে তাদেরকে একটু ওই 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 ক্যাডারটা সৃষ্টি করে তাদেরকে স্পেশালাইজ ট্রেনিং দিয়ে তাদেরকে রিটেন করতে হবে। তা না হলে পরে আমরা কিন্তু পারবো না। ওই একটা অফিসারকে নিয়ে তাকে জয়েন্ট সেক্রেটারিকে আমি একটা প্রজেক্ট ডাইরেক্টর করে দিলাম এবং সে সব কিছু কমপ্লেক্সিটি বুঝে ফেলবে ওভারনাইট, এটা আশা করাটা ঠিক না। তাদের অ্যাডমিনিস্ট্রেশন ফোকাস হচ্ছে ফৌজদারি আইন, অমুক আইন, তমুক আইন, এগুলো থেকে নিয়ে তাকে বলা হয় তুমি পদ্মা ব্রিজ করো বা পদ্মার মতো আরেকটা জটিল একটা প্রকল্প করো, এটা ওভারনাইট সেটা হয় না। কাজেই আমি মনে করি যে সরকারকে একটু আগামী 10, 20, 30 বছর আমাদের বড় বড় প্রকল্প আসতেই থাকবে এবং সেগুলোকে বাস্তবায়ন করতে হবে সঠিকভাবে নির্দিষ্ট সময়। সেই জন্য স্পেশাল এমফেসিস দেওয়া উচিত ইমপ্লিমেন্টেশনের জন্য ওয়েল ট্রেন ক্যাডার সার্ভিস, যাদেরকে অ্যাক্রস দ্য বোর্ড তারা প্লেস করতে পারবে। এবং এই
স্কিলটাকে যথাযথভাবে রিওয়ার্ডও করতে হবে। প্রমোশনের সময় আমরা জেনারেল সার্ভিস থেকে নেব আর কাজের বেলায় তাদেরকে দিয়ে কাজ করাবো, তাহলে কিন্তু হবে না, তাহলে তার ফ্রাস্ট্রেটেড হয়ে চলে যাবে। তারা কিন্তু চিরকাল ডেপুটি সেক্রেটারি র্যাঙ্কের ওই ধরনের পজিশনে থাকবে না, তারাও তো সেক্রেটারি হতে চাবে। কাজে একটা ব্যালেন্সড অ্যাটমসফিয়ার ক্রিয়েট করতে হবে সিভিল সার্ভিসের মধ্যে, যদি সরকার এগুলোকে সঠিকভাবে বাস্তবায়ন করতে চায়। তা না হলে পরে হায়ার করে আনেও কিন্তু স্পেশাল অ্যারেঞ্জমেন্ট এক্সপার্ট গ্রুপ রাখতে পারে, সেটাও চিন্তা করতে পারে। তাহলে হয়তো একটা রেডি মিক্স পাওয়া যেতে পারে বাজার থেকে, যদি হাই প্রাইসে নিয়ে এসে তাদেরকে রিটেন করে সরকার। কিন্তু এটা একটু ফ্লেক্সিবল অ্যারেঞ্জমেন্ট তাদের করতে হবে এবং রিওয়ার্ড দিতে হবে তাদেরকে ফাইন্যান্সিয়ালি অর নন ফাইন্যান্সিয়ালি, অর্থাৎ প্রমোশন এই ধরনের ইয়ের মাধ্যমে। এবং শুরুর থেকে করতে গেলে স্কিল ডেভেলপমেন্টের জন্য তাদেরকে বাইরে পাঠাতে হবে, বিদেশে ভালোভাবে ট্রেনিং করিয়ে এই ক্যাডার সার্ভিসে রাখতে হবে বিভিন্ন রকমের প্রজেক্ট ক্ষেত্রে। তাহলে পরে কিন্তু দেখা যাবে যে তারা কিন্তু প্রজেক্ট ম্যানেজমেন্ট, কস্ট ম্যানেজমেন্ট, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টস, হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং পার্ট, গ্যাপ ফাইন্যান্সিং, এগুলো বিভিন্ন অ্যাসপেক্ট এন্ড কমপ্লেক্স ইস্যুস, এগুলোকে তারা স্পেশালাইজড হয়ে যাবে। তাহলে প্রজেক্ট ডিজাইনের সময় কম লাগবে, ইমপ্লিমেন্টেশন কিন্তু 1/3 অফ দ্য হোল প্রজেক্ট টাইম। ডিজাইন অ্যান্ড ফাইন্যান্সিংয়ে হচ্ছে সবচেয়ে বেশি সময় লাগে এবং এই ফেজেই কিন্তু আমাদের দুর্বলতাটা সবচেয়ে বেশি। এই জায়গাগুলো যদি আমরা উন্নতি করতে পারি 1/3 সময়ের মধ্যে প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন সম্ভব। এটা পদ্মা ব্রিজই তার প্রমাণ। আমরা কত সময় লেগেছে এটাকে ফাইন্যান্সিং জোগাড় করতে। তো এই আমি মনে করি সরকারকে একটু এদিকে নজরটা দিতে হবে। শুধু অর্থের যোগান এখন আর কোনো সমস্যা নয়, প্রকল্প আইডিয়া কোনো সমস্যা নয়, কিন্তু ওই আইডিয়াটাকে বাস্তবে ট্রান্সলেট করা, সেখানে একটা বড় সমস্যা আছে। আচ্ছা, ডক্টর শামসুল আলম আপনার কাছে আসছি। তো এই প্রজেক্টগুলো আসলে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিসগুলোতে যেটি বললেন যে প্রবৃদ্ধি বাড়ানো, সহায়ক ইনভেস্টমেন্ট বাড়ানো, জনগণের সুবিধা, অনেক কিছু মাথায় রেখে, তো সেক্ষেত্রে যে আমাদের যেই উন্নয়ন পরিকল্পনাগুলো নেওয়া হচ্ছে সেটি আসলে পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে লক্ষ্য, মানে সেটির সাথে আসলে কতটুকু সামঞ্জস্য রাখা হচ্ছে বা কোন কোন বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে আসলে উন্নয়ন প্রকল্পগুলো হাতে নেওয়া হচ্ছে? না, সেগুলো ঠিক আছে। আমাদের পরিকল্পনার সঙ্গে আমাদের বাজেটের সঙ্গে বার্ষিক উন্নয়ন কর্মসূচির ভালো একটা সংযোগ আছে। আপনারা যে প্রবৃদ্ধির হারটা বাজেটে শোনেন, সেটা কিন্তু পঞ্চবার্ষিক পরিকল্পনায় সেই প্রবৃদ্ধির হারটা বলা হয়ে থাকে। যে প্রজেক্টগুলো আজকে শুনছেন বড় বড় মেগা, এগুলো কিন্তু আমাদের 6th প্ল্যানেই বলা ছিল। এই যে পদ্মা সেতুর কথা, আমাদের এই 7ম পঞ্চবার্ষিক পরিকল্পনায় সবগুলো মেগা প্রজেক্টের কথা বলা আছে। কেমন? তো সেদিক থেকে বাংলাদেশে অতীতের কথা বলতে পারবো না, সাম্প্রতিক সময়ে গত 7-8 বছর আমি মনে করি পরিকল্পনার সঙ্গে বাজেটের সুন্দর সামঞ্জস্য। বাজেট আর পরিকল্পনার মধ্যে একটা সংযোগ আছে, বিশেষ করে এটাকে আমরা বলি ম্যাক্রো ইকোনমিক ফ্রেমওয়ার্ক, সামষ্টিক একটা কাঠামো। সেই কাঠামোটি ধরেই বাজেট হয়, সেই কাঠামোটি পঞ্চবার্ষিক পরিকল্পনায় পেশ করা হয়েছে। সেই সামষ্টিক কাঠামোতে কী থাকে? প্রবৃদ্ধির হার থাকে, দারিদ্র্য কটুকু কমে আসবে, বিনিয়োগ কটু হবে, আমাদের সঞ্চয় কটুকু হবে, প্রত্যেকটা জিনিসের 5 বছরের একটা প্রক্ষেপণ থাকে। সেই প্রক্ষেপণটা ধরে ধরেই বাজেট হয়। আর বাজেটে যেটা থাকে, আমরা যে এডিপি করছি, সেই এডিপিগুলো মন্ত্রণালয়ের ধারণাটা পায় কিন্তু এই পঞ্চবার্ষিক পরিকল্পনা থেকেই বলা আছে, টার্গেটগুলো দেওয়া আছে বিভিন্ন ক্ষেত্রে, কোয়ান্টিটিভ টার্গেট, কোয়ালিটেটিভ টার্গেট, সে ধরে ধরে হয়। সেই অংশতে খুব একটা সমস্যা নেই, এখানে ভালো একটা সংযোগ আছে। মূল বিষয় যেটা বলতে চাইলেন ডক্টর হাসান সাহেব, এবং এটাও গুরুত্বপূর্ণ, একটা ভালো জিনিস বলেছেন, সেটা হলো আমাদের একটা নিবেদিত ক্যাডার আছে, যেটাকে ইকোনমিক ক্যাডার বলি। কিন্তু এটা এক সময় ইকোনমিক ক্যাডারে ইকোনমিদের প্রাধান্য ছিল, এখন এটা আমরা সাধারণ ক্যাডার করে ফেলেছি, মানে সব ডিসিপ্লিনের লোকই আসতে পারবে। তো সেটাও আসুক, এদেরকে প্রশিক্ষণ এই ক্যাডারটা নেওয়াই হয়েছিল এই পরিকল্পনা, প্রকল্প প্রণয়ন, এর মূল্যায়ন, বাস্তবায়ন, এর অ্যাপ্রেজেল, যেটাকে আমরা বলি বেনিফিট কস্ট বের করা, ফিজিবিলিটি দেখা, এই বিশেষ কারণেই কিন্তু এই ক্যাডারটি গড়ে ওঠানো হয়েছিল। তো এই ক্যাডারটির গুরুত্ব কিন্তু এখন অনেক বেড়ে গেছে, এটা তো ডক্টর আহসানের কাছে শুনলেন। কারণ আমাদের বড় বড় প্রকল্প কিন্তু নিতে হবে, আনতে হবে, এবং ভবিষ্যতে আমাদের ছোটোখাটো প্রকল্পের খুব প্রয়োজন হবে না, কারণ রাস্তাঘাট, সড়ক, জনপথ ব্যাপক হয়েছে। এখন এগুলোর মেনটেন্যান্স, আপস্কেলিং আমাদের যেতে হবে। সেক্ষেত্রে এই ধরনের বিশেষায়িত ক্যাডারটিকে আরও গুরুত্ব দেওয়া দরকার। একে প্রশিক্ষণ আমরা দিচ্ছি, যথেষ্ট প্রশিক্ষণের ব্যবস্থা করেছি ইকোনমিক ক্যাডারের। তো তাদের
কে আবার উপরে পর্যায়েও প্রমোশনে তাদের গ্রেড 1 কোনো জব নেই তাদের মাঝে, এটা তারা সবসময় অভিযোগ করে থাকে। গ্রেড 1 কোনো পদ নেই এই ক্যাডার, অন্যান্য ক্যাডারে রয়েছে। তো এই বিষয়গুলো একটা পুনর্মূল্যায়নের বোধহয় এখানে একটা বড় রকমের সময় এসছে এবং তাদেরকে আরও প্রশিক্ষিত করে তোলা। কারণ এই প্রকল্পের দক্ষতা একটি বিশেষায়িত্বের দক্ষতা। এই প্রকল্পের ডিজাইন করা, এটাকে মূল্যায়ন করা, কোনটা নিব কোনটা নিব না, বিকল্প কোনটা নিব, এইটা ইকোনমিক ক্যাডারদের কাজ কিন্তু এটা। তো এই যে বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়নে আমাদের হাতে এসছে, এই ক্যাডারটিকেই আমাদের মনে হয় কাজে লাগানো প্রয়োজন হবে। এবং আমি এই কথাটা আমিও স্মরণে রাখবো, আমাদের আরও প্রশিক্ষণের সুযোগ যাতে সৃষ্টি করা যায় সেই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আমরা সেটা ভার্চুয়ালি শুরুও করেছি। 532 জন এই ইকোনমিক ক্যাডারের, তার মধ্যে আমরা প্রায় 200 ইতিমধ্যে কিন্তু প্রশিক্ষণের ব্যবস্থা করেছি সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা আওতায়। নজর দেওয়া হচ্ছে। হ্যাঁ, এটা নজর দেওয়া হচ্ছে। আচ্ছা ডক্টর হাসানুল মনসুর, আমাদের হাতে খুব একটা সময় নেই, যদি সংক্ষেপে বলেন যে বৈদেশিক সহায়তার যে প্রকল্পগুলো অনেক ক্ষেত্রে আমরা খরচ করতে পারছি না, এই জায়গাটা আসলে কি করার আছে? এখানে একটু কোঅর্ডিনেশনের ব্যাপার আছে, একটু জটিলতার আছে অবশ্যই। কারণ অনেক সময় রুলস রেগুলেশনস বিদেশিদের যেটা থাকে আমাদের সাথে হয়তো পুরোপুরিভাবে সেটা সামঞ্জস্যপূর্ণ হয় না, একটু এক্সট্রা ওয়ার্ক করতে হয়। এই ক্ষেত্রে দুটো জিনিস আমি মনে করি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। একটা হচ্ছে যে কমিউনিকেশন প্রবলেম আছে আমাদের দেশের যারা কর্মকর্তা প্রজেক্ট করেন প্রজেক্টগুলো, হ্যাঁ, তাদের কমিউনিকেশন প্রবলেম থাকে। এবং এই অ্যাপ্রিহেনশন, অর্থাৎ কী করতে হবে 6 মাস আগে থেকে যদি তারা ওটাকে বুঝে সেভাবে করতে পারেন তাহলে কিন্তু এই বটলনেকগুলো অ্যাভয়েড করা যায়। আমাদের এখন রূপপুর বাদ দিলে এখন 23 বিলিয়নের মতো আনইউটিলাইজড ফান্ড আছে। এটার থেকে যদি আমরা কিছুটাও ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমরা ব্যাপকভাবে আমাদের এই প্রজেক্ট আরও আওতা আরও বাড়াতে পারি। এডিপির লিমিট কিন্তু টাকা না, এডিপির লিমিট হচ্ছে আমাদের ইমপ্লিমেন্টেশনের প্রবলেম, এবং সেটাকে আমাদের দূর করতে হবে। জি, ধন্যবাদ আপনাদের দুজনকে। আমাদের হাতে আর সময় নেই, আমাদের সাথে স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, আজ এখানেই শেষ করছি। আমাদের অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন এনটিভির অনলাইন www.ntvbd.com এই ঠিকানায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।